ভারত পাকিস্তানের টেনশনের মাঝেই দক্ষিণ এশিয়ায় বেজে গিয়েছে আরও একটি যুদ্ধের দামামা। আসুন দাদারা, যুদ্ধ করুন, দেখবেন কত ধানে কত চাল, বাংলাদেশ কি জিনিস বুঝে যাবেন তখন। মুখেই মারিতং জগৎ। আপনারা অনতিবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন। মুখে যা আসে তাই বলা যায় না, একটু সংযম রেখে কথা বলতে হয়। সেই শিক্ষাটাই এবার ভারত শিখিয়ে দিচ্ছে বাংলাদেশকে। আসলে শহীদদের স্মরণে নয়, ওই ভাষণ ছিল একমাত্র ভারতকে হুঁশিয়ারি। যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে বাংলাদেশে ভারতের যে সমস্ত সংগঠন, সংস্থা, ভবন রয়েছে সব জায়গায় নাকি বিক্ষোভ চলবে, আগুন জ্বলবে। এমনকি প্রণয় ভার্মাকে ডেকেও তাকে এই কথা সরাসরি বলতে পারেনি। তাকে বলা হয়েছে যদি গিয়ে থাকে তাহলে আপনারা গ্রেপ্তার করুন এবং বাংলাদেশে ফেরত পাঠান। শহীদ মিনারে জ্বালাময়ী ভাষণ, বিষময় ভাষণ। ভারতের বিরুদ্ধে এই না যুদ্ধে নেমে পড়ল বাংলাদেশ। হয়তো একবার এসছিল না কলকাতা দখল করতে, কি হলো? করতে পেরেছো কলকাতা দখল? যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারে তার জন্য এটা নতুন ট্যাকটিক্স। হাউ ক্যান বাংলাদেশ ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট? বাংলাদেশ কিভাবে এটা ভাবতে পারে যে ভারতের সঙ্গে আমরা যুদ্ধ করব? বুঝতে পারছেন, এটা তার উদ্বেগ নয়, এটা তার হুমকি, হুঁশিয়ারি। তিনি ওই ভালো ভালো মুখে দারুণ দারুণ হুঁশিয়ারি দেন, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার মতন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা বলছেন 13 মিনিটও লাগবে না, 13 মিনিটও লাগবে না, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, মানচিত্রে খুঁজে পাবেন না, বেশি যুদ্ধ করে লাফাবেন না। যুদ্ধ। ভারত পাকিস্তানের টেনশনের মাঝেই দক্ষিণ এশিয়ায় বেজে গিয়েছে আরও একটি যুদ্ধের দামামা। কোন দুটি দেশ? সেটি হলো ভারত আর বাংলাদেশ। আরও ভালো করে বললে বাংলাদেশ আর ভারত। কেন বাংলাদেশ শব্দটা আমি আগে উচ্চারণ করলাম? তার কারণ বাংলাদেশের বাসিন্দারাই এই মুহূর্তে বেশি লাফাচ্ছে। ভুল বললাম? হ্যাঁ, একটু ভুল বললাম, বাসিন্দারা নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং তথাকথিত জুলাই বিপ্লবী থেকে শুরু করে এই অন্তর্বর্তী সরকারের মৌলবাদী ঘেঁষা, মাখো রিলেশন, এই ধরনের বেশ কয়েকজন বিশিষ্ট জনেরাও তারাও চাইছে যুদ্ধ একটা হোক। যুদ্ধ চায় বাংলাদেশ। এই শিরোনামে গতকাল আমি যে এপিসোডটি করেছিলাম সেখানেও অনেক কমেন্ট পড়েছে বাংলাদেশিদের কাছ থেকে, যারা ওই মৌলবাদী ভাবধারায় উজ্জীবিত। তারা প্রত্যেকেই লিখছে আমরা যুদ্ধ চাই, আসুন দাদারা, যুদ্ধ করুন, দেখবেন কত ধানে কত চাল, বাংলাদেশ কি জিনিস বুঝে যাবেন তখন। মুখেই মারিতং জগৎ। বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো যুদ্ধ জিতেছে? কোনো যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে? আপনারা বলবেন 1971। আরে 1971-এ বাংলাদেশের সেনাবাহিনী কোথায় ছিল? সেখানে একটা প্যারালাল সেনাবাহিনী তৈরি করা হয়েছিল, মুক্তিযোদ্ধা বাহিনী, এবং সেই মুক্তিযোদ্ধা বাহিনী তৈরি করেছিল ভারতের সেনাবাহিনী। এটা সবসময় মাথায় রাখবেন। ওই যে ওয়াকারুজ্জামান এখন বাংলাদেশের সেনাপ্রধান, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন তিনি কটা যুদ্ধ লড়েছেন এবং কটা যুদ্ধ জিতেছেন। অতই সহজ, যুদ্ধ করে চেল্লালেই হয়ে যায় যুদ্ধ। আর যুদ্ধ হলে আপনারা টিকে থাকতে পারবেন না। তাই এবার পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে ভারত। মুখে যা আসে তাই বলা যায় না, একটু সংযম রেখে কথা বলতে হয়। সেই শিক্ষাটাই এবার ভারত শিখিয়ে দিচ্ছে বাংলাদেশকে। ইতিমধ্যেই রিয়্যাক্ট করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বুঝিয়ে দিয়েছেন ভারতের কাছে পরমাণু পাওয়ার রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের যে ভারতীয় দূতাবাসে রয়েছে বাংলাদেশ হাই কমিশনার নয়াদিল্লিতে, রিয়াজ হামিদুল্লাহ, এবার তাকে তলব করা হয়েছে। বুঝতে পারছেন? জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে। ভারত আর চুপচাপ বসে নেই,
আপনারা নিজেদের মধ্যে ঝামেলা করবেন, একটা করে খুনের ঘটনার মতন ঘটনা ঘটবে, গুলিবিদ্ধের মতন ঘটনা ঘটবে, আর সব দোষ ভারতের উপর চাপিয়ে দেবেন। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে আওয়ামী লীগ এবং ভারতের উপর দোষ চাপাতে আপনাদের খুব সহজ বিষয়টা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও জানেন শেখ হাসিনা ভোটের আগে বাংলাদেশে ফিরবেন, আর সেই আতঙ্ক থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে 16ই ডিসেম্বর বিজয় দিবস তো উদযাপন করেনি, ওই নম শহীদদের প্রতি একটু শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তিনি। তারপর জাতির উদ্দেশ্যে একটা বিশাল বড় লম্বা চওড়া ভাষণ দিয়েছেন। আসলে শহীদদের স্মরণে নয়, ওই ভাষণ ছিল একমাত্র ভারতকে হুঁশিয়ারি, এবং তার ভাষণ পুরোটাই উস্কানিমূলক বক্তব্যে সম্পূর্ণ ভর্তি ছিল। এই সমস্ত বিষয় আপনাদের সামনে আজকে আমি দেখাবো, এবং আপনাদের আজকে আমি বলে দেবো যে ভারতের প্রতিক্রিয়া ঠিক কি হতে চলেছে, এই মুহূর্তে ভারত কি কি বিষয়ে রিয়্যাক্ট করেছে, এবং আগামী দিনে আর কি কি বিষয়ে ভারত রিয়্যাক্ট করতে পারে। তাই আজকে আমাদের এপিসোডের নাম ইন্ডিয়া রিয়্যাক্টস টু বাংলাদেশ। বেশি যুদ্ধ করে লাফিও না, যখন যুদ্ধ হবে তখন উড়ে পালানোর জায়গাও পাবে না। চলুন তাহলে শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, আপনারা থাম্বনেলে দেখেছেন ভারতের যুদ্ধ ঘোষণা। সেই যুদ্ধ ঘোষণা কিন্তু ভারতের কেউ করেনি। কে করেছে? ভারত যে বাংলাদেশের প্রতি যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, এই কথাটা কে বলেছেন শুনুন আগে, তারপর ফিরছি। যে কোনো আন্তর্জাতিক আইনে ভারত বাংলাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করেছে। কারণ হচ্ছে আন্তর্জাতিক আইনে বলে আপনি যখন আপনার দেশে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে তাদের মাধ্যমে অন্য কোন দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন, তার অর্থ হচ্ছে আপনি সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কাজেই আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে, এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতিবিলম্বে যেতে হবে। আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আগামী 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদির হত্যাকারী, হাদির উপরে আততায়ী যারা ছিল, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন, প্রত্যর্পণ করুন। আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি, বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু করব। এই কথাটি বলেছেন মাহমুদুর রহমান। কে ইনি মাহমুদুর রহমান? দেখুন, আমার দেশ একটা হেডলাইন করেছিল, হাদির রক্তের কসম খেয়ে যা বললেন মাহমুদুর রহমান। আপনারা শুনলেন, সেই বক্তব্যই আপনাদের শোনালাম। হাদির রক্তের কসম খেয়ে তিনি বলছেন যে 25শে ডিসেম্বরের মধ্যে যদি শেখ হাসিনা এবং তার সহযোগী, অন্যদিকে হাদির যারা অভিযুক্ত, তাকে গুলিবিদ্ধ করেছে, এই ধরনের অভিযুক্ত যদি ভারতে থাকে, তাদেরকে 25শে ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে পাঠাতে হবে। আর যদি না পাঠায় ভারত, তাহলে এই হাদির রক্তের কসম খেয়ে তিনি বলেছেন যে বাংলাদেশে ভারতের যে সমস্ত সংগঠন, সংস্থা, ভবন রয়েছে, সব জায়গায় নাকি বিক্ষোভ চলবে, আগুন জ্বলবে। বুঝতে পারছেন? এত বড় কথা বলে দিয়েছেন। কে ইনি? হু ইজ হি? বলছে ওসমান হাদির রক্তের কসম খেয়ে আমার বাংলাদেশ সম্পাদক মাহমুদুর রহমান বলছেন, ভারত হাসিনা, কামাল ও হাদির ওপর হামলাকারীদের ফিরিয়ে না দিলে ভারতের প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলব। উনি হচ্ছেন আমার দেশ বলে একটি পত্রিকা, এই যে আমার দেশ এরকম লোগো, সেই দেশের সম্পাদক, একজন সাংবাদিক। সোজা সাপটা কথায়, একজন সাংবাদিক হয়ে কূটনৈতিক বিষয়ে সে মন্তব্য করছে। কোথায়? শহীদ মিনারে, যখন ওসমান হাদির
ওপর যে গুলিবর্ষণ হয়েছে তার প্রতিরোধে একটা সমাবেশ করা হচ্ছিল। শহীদ মিনারে ওই যে ওসমান হাদির গুলিবিদ্ধের প্রতিবাদে যে সমাবেশ হচ্ছিল সেটা আসলে ওই ওসমান হাদির গুলির প্রতিবাদে সমাবেশ নয়, ওই সমাবেশটা ছিল আসলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমাবেশ। কারণ ওই সমাবেশে যে কজন যা যা কথা বলেছে, হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সার্জিস আলম থেকে শুরু করে এবং এই সাংবাদিক মাহমুদুর রহমান থেকে শুরু করে যারা যা যা কথা বলেছে সব কথাতেই ছিল কিন্তু বিষ, ভারতের প্রতি বিষ। আর তাই বলছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করে দিয়েছে, আমাদের উচিত এই মুহূর্তে ইউএনএ অভিযোগ দায়ের করা। এই মানুষটি বলছেন। এত সাহস পায় কোথা থেকে একজন সাংবাদিক? তিনি এত সাহস পায় কোথা থেকে যে কূটনৈতিক বিষয়ে, বিদেশ মন্ত্রকের বিষয়ে তিনি কথা বলছেন প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন ভারতকে? কোথা থেকে পান এই সাহস? ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তো, অন্তর্বর্তী সরকার আছেন তো, আর সেই কারণে এই জুলকারনাইন সায়েররা এরাও মিথ্যাচার করতে ছাড়ে না। নিজেকে আল জাজিরার একজন সাংবাদিক, কিন্তু তিনি দেখুন কিরকম একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বলছে হাদির ওপর হামলাকারীরা ভারতে অবস্থান করছে, আসামের গুয়াহাটিতে। তাকে নাকি সেলফিও পাঠিয়েছে ওই ফয়জাল, যার নাম উঠে আসছে, ইনি জড়িয়েছেন তাকে। ফয়জাল তিনি নাকি কতগুলো 200 কতগুলো ছবি একসঙ্গে মিলিয়ে মিশিয়ে দেখেছেন, প্রত্যেকটা ছবি ওই এক, যে ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে। অথচ দেখুন এরা দুজনেই সাংবাদিক, ইনিও সাংবাদিক, কিন্তু এরা ভালো সাংবাদিক কেন? তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের কোলে বসে থাকে। আর খারাপ সাংবাদিককে আনিস আলমগীর, সেই জন্য তাকে গ্রেপ্তার হতে হয়। যখন এই ওসমান হাদির বিষয়টা চলছে তখন আপনারা জানেন কি জানেন না, আনিস আলমগীর নামে একজন সাংবাদিককে গ্রেফতার করে নিয়েছে অন্তর্বর্তী সরকারের পুলিশ। কারণ কি অভিযোগ তার বিরুদ্ধে? তার বিরুদ্ধে অভিযোগ সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এক্স্যাক্ট কি অভিযোগ সেটা কেউ বলতে পারছে না, কোনো খবরের কাগজে ছাপেনি। তাহলে তার বিরুদ্ধে কি অভিযোগ? তার বিরুদ্ধে একটাই অভিযোগ, আমি বলে দিচ্ছি, তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কোলে বসতে নারাজ। বুঝতে পারছেন? এবার দেখুন প্রথম আলো করেছে, ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, অনেক লম্বা চওড়া কথা বলেছেন, কিন্তু সেখানে কোনো শহীদ স্মরণ ছিল না। ছিল কি? ছিল হচ্ছে ভারতের বিরুদ্ধে একদম বিষ মেশানো জ্বালাময়ী ভাষণ। বলছে আমি হাসিনাকে ফেরানোর জন্য ভারতকে বারবার বলেছি, প্রত্যর্পণ চুক্তির উল্লেখ করেছি। আপনিও তো আইনটা ভালো করে জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস, আইনটা তো আপনিও জানেন। গোটা যে আইন প্রক্রিয়া, হাসিনাকে ফেরাতে যে আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাও তো আপনি জানেন। তা সত্ত্বেও কেন ভুল বোঝাচ্ছেন বাংলাদেশের বাসিন্দাদের, সাধারণ মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন? অনেক লম্বা চওড়া কথাবার্তা বলে তিনি তার ভয়টাকেও প্রকাশ করে দিয়েছেন। এবং কিরকম শেয়ানা দেখুন, বিষয়টা দেখুন কিরকম শেয়ানা, আপনারাও বুঝতে পারবেন। বলছে নির্বাচনের আগেই ফিরতে মরিয়া পলাতক শক্তি। কে এই পলাতক শক্তি? বুঝতে কারো অসুবিধা হয়? আওয়ামী লীগ। চোরা গোপ্তা খুনের চেষ্টা তারই একটি রূপ। এই যে ওসমান হাদি গুলিবিদ্ধ, এটাকে বলছে চোরা গোপ্তা খুনের চেষ্টা করা হয়েছিল। আর এই চেষ্টা কারা করেছিল? এই পলাতক শক্তি। মানে ডিরেক্ট কিছু বলছে না, জাতির উদ্দেশ্যে ভাষণ তো, তাই ডিরেক্ট কিছু বলছে না। যদি কেস খেয়ে যায় কোথা থেকে কিছু একটা, বাইরে সবাই বলে বেড়াচ্ছে, এই জুলকারনাইন সায়েদদের মতন সাংবাদিকরা বলে বেড়াচ্ছে ভারতে গিয়ে অবস্থান করছে, হাদির ওপর গুলি করেছে যারা। বুঝতে পারছেন? কিন্তু কোনো রকম সরকারি বক্তৃতায়, সরকারি ভাষণে এই বক্তব্য উঠে আসছে না। সেখানে বলা হচ্ছে, এমনকি প্রণয় ভার্মাকে ডেকেও তাকে এই কথা সরাসরি বলতে পারেনি। তাকে বলা হয়েছে যদি গিয়ে থাকে তাহলে আপনারা গ্রেপ্তার করুন এবং বাংলাদেশে ফেরত পাঠান। সেখানে অনুরোধ। আর শহীদ মিনারে জ্বালাময়ী ভাষণ, বিষময় ভাষণ ভারতের বিরুদ্ধে। এই না যুদ্ধে নেমে পড়ল বাংলাদেশ। হয়তো একবার এসছিল না কলকাতা দখল করতে, কি হলো? করতে পেরেছ কলকাতা দখল?
যত বড় বড় কথা বলছে, নির্বাচনের আগে সহিংসতা ও চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস 2025 উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শক্তিগুলো বুঝে গেছে তরুণ যোদ্ধারাই তাদের পুনরুদ্ধারের সবচেয়ে বড় বাধা। তিনিও বুঝে গেছেন যে আমিও এই সিটে বেশি দিন বসে থাকতে পারবো না, তার কারণ তিনিও বুঝে গেছেন তরুণ যোদ্ধারাই এদেশের ভবিষ্যৎ। আর তাই তো ওসমান হাদিকে খুনের চেষ্টা হয়। কেন ওসমান হাদি? ওসমান হাদি তো সফট টার্গেট। তার কারণ 5ই আগস্ট 2024-এর পর থেকে যত বেশি ভারত বিদ্বেষী বক্তব্য মন্তব্য উঠে এসছে বাংলাদেশ থেকে, তার 50% বক্তব্য ছিল এই মানুষটার, ওসমান হাদির। সে ভারত বিরোধী এমন একটা মুখ প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশে, যেন সেই বাংলাদেশের আগামী দিনের হোতা হতে চলেছে। বুঝতে পারছেন? তাই তো সে সফট টার্গেট। এটা তো বোঝাতে সুবিধা হবে যে ও ভারতের বিরুদ্ধে বেশি কথা বলতো বলেই ওকে ভারত থেকে লোক পাঠিয়ে এরকম খুনের চেষ্টা করা হয়েছে। আর সেখানে আওয়ামী লীগকেও ফাঁসানো যাবে, তার কারণ হাসিনা যেহেতু এখন দিল্লিতে রয়েছে। কিন্তু কেমন আতঙ্কে তিনি রয়েছেন সেটা তার এই বক্তব্যে প্রকাশ পেয়েছে। বলছে তাই নির্বাচন আসার আগেই তারা এসব বাধা সরিয়ে নিজেদের রাজত্ব কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ও ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ছাড়িস না, যারা গুলি করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার কর ইতিমধ্যেই। গুজব ছড়াস না, কোনো রকম গুজব ছড়াস না। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এদেরকে ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। এবং তিনি নিজে সরকারি ভাষণে কোনো কথা না বললেও ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হয় তার পরবর্তী সময়ে তিনি বিএনপি, জামায়াতে এবং এনসিপি এই 3টে দলকে নিয়ে তিনি একটা একান্ত বৈঠকে বসেছিলেন। এবং সেই বৈঠকেই পুরো বিষয়টাকে সাজানো হয়ে গেছিল, গোটা ব্লু প্রিন্টটাকে সাজানো হয়ে গেছিল। সেখানেই সবাইকে বলে দেওয়া হয়েছিল এই দোষটা যেন তেন প্রকারে ভারতের উপর চাপাতে হবে। তার কারণ আমরা প্রত্যেকেই জানি ভোটের আগে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে না পারে তার জন্য এটা নতুন ট্যাকটিক্স। ওসমান হাদিকে গুলি করা হলো এবং সেই গুলি করার দায় ভারত এবং হাসিনার উপর চাপানো হলো। এবং জাতির উদ্দেশ্যে পরেই জাতির উদ্দেশ্যে ভাষণে সেই আতঙ্কের কথা তিনি জাহির করে দিলেন এবং শেয়ানাগিরি দেখাচ্ছেন। শেয়ানাগিরি বলছে পলাতক শক্তি নাকি নির্বাচনের আগেই ফিরতে মরিয়া, সেই জন্য এই চোরাগোপ্তা খুনের চেষ্টা চলছে। বুঝতে পারছেন কত বড় শেয়ানা? বাংলাদেশের সাধারণ মানুষের বুঝতে আর কোনো অসুবিধা আছে? কিন্তু দেখুন 14ই ডিসেম্বরই ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা জানিয়ে দিয়েছিল এই ঘটনার সঙ্গে এবং বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের যে দাবি, সেই দাবির সঙ্গে আমরা একমত নই। এই যে ইন্ডিয়া categorically rejects the assertion made by the interim government of Bangladesh in its press note dated 14th December 2025. We have consistently reiterated our position in favor of free, fair, inclusive and credible elections being held in Bangladesh in a peaceful atmosphere. বলছে আমরা তো প্রথম কথা এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে দাবিগুলো আমরা মানছি না, এটাকে রিজেক্ট করছি। এই ধরনের আমরা কোনো আশ্রয় দিইনি। না আমরা ওসমান হাদির যারা গুলি করেছে তাদেরকে আমরা এখানে আশ্রয় দিয়েছি, না আমরা ওসমান হাদিকে গুলি করার জন্য কাউকে এখান থেকে পাঠিয়েছি, কোনোটাই নয়। আমরা চাই যাতে বাংলাদেশে এই মুহূর্তে ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশন হয়, তার জন্য আমরাও একমত। ইন্ডিয়া হ্যাজ নেভার অ্যালাউড ইটস টেরিটরি টু বি ইউজড ফর অ্যাক্টিভিস্ট inimical and interested of the friendly people of Bangladesh. We expect that the interim government of Bangladesh will take all necessary measures for ensuring internal law and order, including for the purpose of holding peaceful election শান্তিপূর্ণ করার জন্য এই মুহূর্তে আইন শৃঙ্খলা যাতে উন্নত করা যায়, আইন শৃঙ্খলা যাতে ঠিকঠাক রাখা যায় সেদিকে নজর দিক অন্তর্বর্তী সরকার। সেটা কিন্তু 14ই ডিসেম্বরই জানিয়ে দিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক এই নোটিশ জারি করে। কিন্তু নাহিদ ইসলাম তিনি নিজে বলছেন যে এই অন্তর্বর্তী সরকারের প্রশাসন ফেল, কারণ রাস্তাঘাটে প্রকাশ্য আলোতে গুলিবিদ্ধ হয়ে যাচ্ছেন ওসমান হাদি।
তার মানে আমাদের নিরাপত্তা এই অন্তর্বর্তী সরকার নিচ্ছে না, আমাদের নিরাপত্তা আমাদের নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। নাহিদ ইসলাম এই কথা 16ই ডিসেম্বরের ওই শহীদ স্মরণে গিয়ে বলে দিয়েছেন। আর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছেন। তারপরেই জাতির উদ্দেশ্যে ভাষণে তার এই আতঙ্ক প্রকাশ করেছেন যে হাসিনা তো ফিরবে, এর সঙ্গে ওসমান হাদিকে জড়িয়ে দিলে আর হাসিনার পথটা বন্ধ হয়ে যাবে, ফেরার অনেকটা সমস্যা তৈরি করতে পারবো। এই প্রথম নয়, এই যে 7 সিস্টার্স নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, তার আগে চীনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। আপনি কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতে অস্থিরতা চালানোর জন্য অনেক আগে থেকেই অ্যাসাইন্ড করা ছিল, সেটা আমেরিকা হোক, সেটা পাকিস্তান হোক, আইএসআই হোক বা সিআইএ হোক, তাদের থেকে ফান্ড নিয়ে তার কাজই ছিল ভারতকে যেন তেন প্রকারে অশান্ত করতে হবে। আর তাই দেখুন, তিনি যখন প্রধান উপদেষ্টা হিসেবে শপথও নেননি, সেই সময়ও 7 সিস্টার্স নিয়ে তিনি কথা বলেছিলেন। ঠিক সেই কথা বলেছিলেন যে কথা সার্জিস আলম শহীদ মিনারে দাঁড়িয়ে বলেছে, বাংলাদেশে আগুন জ্বললে গোটা বিশ্ব জ্বলবে। একই কথা আসিম মুনির তিনিও এক সময় বলেছিলেন যে পাকিস্তানে আগুন জ্বললে গোটা বিশ্বে আগুন জ্বলবে। বুঝতে পারছেন, সব জঙ্গিগুলোর এক কথা। তার মানে বুঝে নিতে হবে এরা একই দলের লোক, একই দলের লোক। আর সেই একই কথা 7ই আগস্ট 2024, 5ই আগস্ট হাসিনা দেশ ত্যাগ করেন, 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ঠিক তার আগের দিন এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনূস বলেছিলেন, যদি কেউ বাংলাদেশকে অস্থিতিশীল করে দেয় তা বাংলাদেশের আশপাশের দেশগুলো যেমন মায়ানমার, ভারতের 7 সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ পর্যন্ত ছড়িয়ে যাবে এবং এটি একটি বিশাল সমস্যা সৃষ্টি করবে। বুঝতে পারছেন, এটা তার উদ্বেগ নয়, এটা তার হুমকি, হুঁশিয়ারি। তিনি ওই ভালো ভালো মুখে দারুণ দারুণ হুঁশিয়ারি দেন, ঠিক যেভাবে চীনে গিয়ে বলে এসেছিলেন মার্চে মোহাম্মদ ইউনূস যে 7 সিস্টার্স ল্যান্ডলক। কি বলেছিলেন? বলেছিলেন ইউনূস চীনে নিজের সফরের সময় ভারতের 7 সিস্টার্স মানে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে ল্যান্ডলক অর্থাৎ সমুদ্রপথ থেকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করেন এবং বলেন বাংলাদেশ সমুদ্রের একমাত্র রক্ষক। একই সাথে উদ্যোগে চীনকে এখানে অর্থনৈতিক অংশীদার হওয়ার প্রস্তাব দেন। মন্তব্যটি কিছু সংবাদ মাধ্যম বিশ্লেষক উত্তেজক হিসেবে দেখেছেন এবং ভারতের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ সৃষ্টি করেছে। এই মন্তব্য সরাসরি 7 সিস্টার্সকে আলাদা করে দেব বা অনাঙ্কিতভাবে রাজনৈতিক লক্ষ্য প্রকাশ করেছে বলে নেটিভ হুমকি হিসেবে ব্যাখ্যা করা হলেও অনেকে মত দিয়েছেন এটি কূটনৈতিক ভাষায় বক্তব্য ছিল। ইউনূস নিজে পরে বলেছে মন্তব্যে করা হুমকির ইঙ্গিত ছিল না। মানে বুঝতে পারছেন, তিনি মিষ্টি মিষ্টি মুখে এমন এমন কথা বলে দেন, ভাবেন যে লোকে তো কিছু বুঝতে পারবে না, কিন্তু আপনি যে হুমকি দিচ্ছেন সেটা সবাই বুঝতে পারে, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। বুঝতে পেরেছেন, নিজেকে খুব জ্ঞানী মনে করেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? প্রচুর বড় জ্ঞানী আপনি। আপনার মতন শেয়ানা এবং আপনার মতন দোআঁশলা এই বাংলাদেশে আর দ্বিতীয় নেই কেউ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখুন, তারপর এই ডিসেম্বরে হাসনাত আবদুল্লাহ তিনিও বলছেন 7 সিস্টার্সকে আলাদা করবে, সমর্থন দেবে। কাকে কিভাবে বলছে? ঢাকার যে শহীদ মিনারে যে সমাবেশ হয়েছিল, ওই শহীদ মিনারের সমাবেশ থেকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, যুদ্ধ ঘোষণা। আবার তারাই বলছে যে ভারতই নাকি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মানে কি রকম ভাবুন, মানে বুঝতে পারছেন, মানে বোঝানো যাবে না এটাকে। গায়ে জ্বালা দিচ্ছে তাদের, কেন জ্বালা দিচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। তারা নিজেরাই বলছে যুদ্ধ চাই, আবার নিজেরাই বলছে ভারত নাকি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। ভারত এখনো পর্যন্ত কি কি বলেছে আপনাদের দেখাবো, আমি এই স্লাইডে এখনো চাইনি। এবার আমি যাব যে ভারতের প্রতিক্রিয়া ঠিক কি কি এই বিষয়গুলোতে। প্রথমে ওসমান হাদির প্রতিক্রিয়া আপনাকে দেখালাম, গুলিবিদ্ধের প্রতিক্রিয়া। এবার দেখাবো হাসনাত আবদুল্লাহ, মাহমুদুর রহমান, তাদের যে বক্তব্য, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাঞ্ছনা, তার বিরুদ্ধে ভারতের কি প্রতিক্রিয়া, সমস্তটাই আপনাদের জানাবো। তার আগে বলে দিই হাসনাত আবদুল্লাহ, সেটা আপনার একটু মনে করিয়ে দিই, আগে শুনুন একটুখানি, ছোট্ট করে শুনিয়ে দিই। স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে শুনলেন? শুধু এটুকুই নয়, তিনি বলেছেন ভারত নাকি বাংলাদেশকে ফিলিস্তিন বানিয়ে দিতে চায়। তোরা যদি হামাসের মতন কাজকর্ম করিস
তাহলে ভারতকে আর ইসরায়েল হতে হবে না, ভারতকে ইসরায়েল হতে হবে না। তোরা যদি হামাসের মতন কাজকর্ম করিস, বাংলাদেশের অন্দরে যারা গণতন্ত্রের পক্ষে তারাই তোদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। শুনে রাখ হামাস গোষ্ঠী, শুনে রাখ। তাই তোরা নিজেদের বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চাইছিস এবং সেই দোষটা আবার ভারতের উপর চাপাতে চাইছিস। এসব করে কোনো লাভ হবে না। কি বলছে এর প্রতিক্রিয়া কি? ভারতের অসমের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় কূটনীতিকরা মন্তব্যটি দায়িত্ব জ্ঞানহীন, বিপজ্জনক ও ভূখণ্ডগত অখণ্ডতা প্রশ্নবিদ্ধকারী হিসেবে প্রত্যাখ্যান করেছেন। কি বলেছেন অসমের মুখ্যমন্ত্রী? হিমন্ত বিশ্ব শর্মা, নিউক্লিয়ার ওয়ার্নিং আফটার বাংলাদেশ লিডার্স নর্থ ইস্ট রিমার্কস। ভারতের কাছে পরমাণু আছে, বাংলাদেশের কাছে আছে নাকি ওই পাকিস্তানের সঙ্গে? ডক্টর মোহাম্মদ ইউনূস 16ই ডিসেম্বরে জাতির উদ্দেশ্যে ভাষণে সেখানেও তিনি এমনভাবে কথা বলছেন যেন 71-এর যুদ্ধটা ভারত লাগিয়ে দিয়েছিল। পাকিস্তান তো সাধু, পাকিস্তান শুধু একটা এসে ক্ষমা স্বীকার করে নিক আর যা লস হয়েছে সেই ক্ষতিপূরণ দিয়ে দিক, তাহলে তো পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই হয়ে যায়। এই কথা তিনি আবারও বলেছেন এই জাতির উদ্দেশ্যে ভাষণে। পাকিস্তানকে তিনি আবারও সুযোগ দিচ্ছেন যে আসুন আমাদের কাছে ক্ষমা চান। 2 বছর কেটে গেল, একবারও ক্ষমা চেয়েছে? একবারও ক্ষমা চেয়েছে? অথচ দেখুন সেখানকার ISI এর প্রতিনিধিরা বাংলাদেশে চলে আসছে, সেখানকার সেনাবাহিনীর প্রতিনিধিরা তারা চলে আসছে বাংলাদেশে, রাজনীতিবিদরা চলে আসছে, নেতা মন্ত্রীরা চলে আসছে। রাজনৈতিক সম্পর্ক ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু ক্ষমা পাকিস্তান বাংলাদেশের কাছে চায়নি, এখনো চায়নি। ক্ষতিপূরণ তো দূরের কথা। বিশ্বাস করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে? আর কত মুখোশ খুলবো? তারপরও কি আপনাদের বুঝতে অসুবিধা হয় না? পাগলের মতন কমেন্টে লেখেন যুদ্ধ চাই, যুদ্ধ চাই। যুদ্ধ হলে কি করতে পারবেন আপনারা? কি করতে পারবেন আপনারা? জনসংখ্যা দিয়ে যুদ্ধ হয় না। বাংলাদেশ যেন কত ট্যাকটিক্স জানে। দেখুন কি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। বলছে আসাম চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা said that the people of Bangladesh have a bad mindset and that we should not help them too much. আমাদের উচিত এই সময় বাংলাদেশকে কোনো রকম সাহায্য না করা, কারণ তাদের মাইন্ডসেটই খারাপ হয়ে গেছে। ফর দ্য পাস্ট ইয়ার there has been repeatedly discussion in Bangladesh about separating the Northeast from India and making it a part of Bangladesh. এক বছর ধরে তারা ধারাবাহিকভাবে বলে গেছে যে এই নর্থ ইস্টের 7 সিস্টার্স ভারতের থেকে ছিনিয়ে নেওয়া হবে, ভারতের থেকে আলাদা করে দেওয়া হবে। কখনো ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কখনো হাসনাত আবদুল্লাহ বলেছেন, কখনো আবার মাহমুদুর রহমানের মতন সাধারণ বিশিষ্ট ব্যক্তিরাও বলেছেন। কিন্তু এরা সাহস কোথা থেকে পাচ্ছেন? বলছে বাট ইন্ডিয়া ইজ এ ভেরি বিগ কান্ট্রি, কিন্তু ভারত খুব বড় একটি দেশ, এটা মনে রাখতে হবে বাংলাদেশকে। তাদের মতন ছোট্ট একটু দেশ নয়। এ নিউক্লিয়ার নেশন অ্যান্ড দ্য 4th লার্জেস্ট ইকোনমি, একটা পরমাণু শক্তিধর দেশ এবং তার পাশাপাশি 4th লার্জেস্ট, অর্থনীতিতে 4th এরকম একটি দেশ ভারত অফ দ্য ওয়ার্ল্ড। হাউ ক্যান বাংলাদেশ ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট? বাংলাদেশ কিভাবে এটা ভাবতে পারে যে ভারতের সঙ্গে আমরা যুদ্ধ করব? সাহস কোথা থেকে হয় ভারতের সঙ্গে যুদ্ধ করার? তোমরা কি জানো না ভারতের নিউক্লিয়ার রয়েছে? আর তোমরা যেটাকে ভাবছো পাকিস্তান আমাদেরকে দেবে, পাকিস্তান কিচ্ছু করবে না। আমি আবারও বলছি, 71-এ যেমন ধোকা দিয়েছে পাকিস্তান, যদি যুদ্ধ বাদে পাকিস্তান আবারও ধোকা দেবে। ইরানকে কিভাবে ধোকা দিল জানেন তো সবই। আমরা মুসলিম ভাই ভাই, ইরান মানে পাকিস্তান, পাকিস্তান মানে ইরান। অথচ যখন ইরানের ওপর হামলা হলো সবার আগে সীমানা বন্ধ করে দিল কে? পাকিস্তান। এই ধোকাদারির জন্য পাকিস্তানের নাম ইতিহাসের পাতায় জল করে, আর আপনারা সেই পাকিস্তানকেই আবার বিশ্বাস করছেন। দেখুন শুধু এখানেই ক্ষান্ত হননি হিমন্ত বিশ্ব শর্মা। প্রোহাইবিটরি অর্ডার্স ইম্পোজড অ্যালং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ইন আসামস কাছাড়ে যে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত পথ রয়েছে সেটা আপাতত বন্ধ করে রাখা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। বলছে এনি রিল্যাক্সেশন উইল বি গ্র্যান্ডেড অনলি আফটার ডিউ ভেরিফিকেশন বাই সাপ্লাই অফিসিয়ালস অ্যান্ড ফর স্পেসিফিক পারপাস, টাইম অ্যান্ড লোকেশন, ট্রান্সপারেন্টলি অ্যান্ড অ্যাকাউন্টেবলি দ্য রিলিজ অ্যাডেড। যদি সময়, দিন, ক্ষণ, জায়গা সব কিছু দেখে এবং তাদের প্রুফ
তাদের কি সঙ্গে রয়েছে, সমস্ত যদি ঠিকঠাক থাকে তাহলেই ছাড় দেওয়া যেতে পারে, নচেত এই সীমান্ত পথ এখন আপাতত বন্ধ। নে তোরা ব্যবসা বাণিজ্য কর, এমনিও তো সব বন্ধ। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে 7 সিস্টার্স নিয়ে যে হুমকি দিয়েছিলেন তারপরেই তো সব বন্ধ, আর তাতেই জ্বলছে অন্তর্বর্তী সরকার। ভারতের থেকে কোনো সুযোগ সুবিধা তারা পাচ্ছে না। টাকা হয়তো যাচ্ছে, প্রতি বছরের যে টাকাটা যায় ভারতের থেকে, আমি বলবো সেই টাকাটাও বন্ধ করে দিন। এরা ভাতে মরুক, তখন বুঝতে পারবে ভারত কি জিনিস। খালি পাকিস্তান পাকিস্তান করে চাল্লায়, একটা পেঁয়াজও তো দেয় না পাকিস্তান, একটা পেঁয়াজও তো দেয় না পাকিস্তান। আর আপনারা ভাবছেন পাকিস্তান পরমাণু দেবে ভারতের সঙ্গে যুদ্ধ লাগলে, ঘন্টার ছাতা দেবে। দেখুন তারপর লিখছে UN, ইন্ডিয়া সমন্স বাংলাদেশ এনভয় ওভার থ্রেটস টু ইন্ডিয়ান হাই কমিশন। প্রণয় ভার্মাকে ডেকেছিল না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডেকে কি বড় বড় কথা, শেখ হাসিনা ওখানে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম এরা কি দিচ্ছে, মাহমুদুর রহমান যে কোনো রাজনীতির সঙ্গে মানে সরাসরি যুক্ত নয়, আমার দেশ পত্রিকার সম্পাদক, তিনি কি বলছেন? তখন কেন চুপ ডক্টর মোহাম্মদ ইউনূস? তখন কেন চুপ এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়? অথচ দেখুন যখন ওসমান হাদি গুলিবিদ্ধ হলো তখন প্রণয় ভার্মাকে ডেকে শাসানো হচ্ছে, আর হাসনাত আবদুল্লাহ যে কথা বলেছে তারপর দিল্লিও এবার বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে রিয়াজ হামিদুল্লাহ তাকে এবার তলব করেছে, তলব করে বুঝিয়ে দিয়েছে এই সমস্ত কথা যারা বলছে তাদেরকে বলুন চুপ করতে। বুঝতে পারছেন এই ধরনের কথাবার্তা চলে না প্রতিবেশী দুই রাষ্ট্রের মধ্যে। ভারত কখনো বাংলাদেশের শত্রু নয়, ফালতু ফালতু শত্রুতা বাড়াবেন না, যদি বাড়ান তাহলে কি হবে দেখুন। বলছে ভারতের প্রতিক্রিয়া ও কূটনৈতিক বার্তা, হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যের পর ভারতের বিদেশ মন্ত্রক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে বারবার এই একই ধরনের উস্কানি দেওয়া বন্ধ করা উচিত। ভারতের বহু রাজনৈতিক নেতাও কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন, কেউ কেউ বলেছেন পাকিস্তানকে নতজানু করতে যেখানে 13 দিন সময় লেগেছিল 1971-এ, সেখানে বাংলাদেশকে মাত্র 13 মিনিটই যথেষ্ট। আমি গত এপিসোডে বলেছিলাম যদি যুদ্ধ লাগে তাহলে আধ বেলাও লাগবে না, মানে 12 ঘন্টা সময় দিয়েছিলাম। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার মতন রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা বলছেন 13 মিনিটও লাগবে না, 13 মিনিটও লাগবে না, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, মানচিত্রে খুঁজে পাবেন না, বেশি যুদ্ধ করে লাফাবেন না। বুঝতে পারছেন? আপনারা যুদ্ধ চান আপনারা নিজেদের মধ্যে যুদ্ধ করুন, ভারতকে জড়াবেন না, এখানে ভারতকে জড়াবেন না। আর যদি ভারতের ওপর কোনো রকম আক্রমণ হয়, উত্তর পূর্ব রাজ্যের কোনো জায়গায় যদি আক্রমণ হয় তাহলে আপনাদের খবর আছে, এটাও মাথায় ঢুকিয়ে নিন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই তথাকথিত জুলাই বিপ্লবী এবং এই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা রয়েছেন সবাইকে আমি এই বার্তা দিতে চাই। ভারত যুদ্ধ ঘোষণা করে না, কখনো যুদ্ধ ঘোষণা করে না, যুদ্ধের পক্ষে কোনো দেশ যায় না, কোনো গণতান্ত্রিক রাষ্ট্র যুদ্ধ চায় না, তারা শান্তি চায়। আপনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, বাংলাদেশের সাধারণ বাসিন্দারা যারা আমার গত এপিসোড দেখেছেন এবং অনেকে এই কমেন্টও করেছে যে আমরা কেউ যুদ্ধ চাই না দাদা, এটা অন্তর্বর্তী সরকারের ষড়যন্ত্র, কেউ চায় না। কোনো স্বাধীন চেতা মানুষ, মুক্তমানা মানুষ কোনোদিনও তারা যুদ্ধ চাইবে না। কারা চায় যুদ্ধ? যাদের ফায়দা রয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসরা কেন যুদ্ধ চাইছে? তার কারণ সামনে ভোট রয়েছে, ভোট ঘোষণা হয়ে গিয়েছে, মানুষের সমর্থন পেতে হবে। কিভাবে পাবে? জুলাই বিপ্লব করে যেটুকু সমর্থন ছিল এই গত 2 বছর, পৌনে 2 বছরে সব শেষ। সাধারণ মানুষ আর এদেরকে বিশ্বাস করছে না, তাই সেই সমর্থন ফেরানোর জন্য এখন এই সব চলছে। হাসনাত আবদুল্লাহ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বুঝতে পারছেন? ছোকরা ছেলে, এটা 2 দিনের ছেলে, জুলাই বিপ্লব করে নাম কামিয়ে নিয়েছে, সরকারে চলে এসছে, প্রশাসনে বসে গেছে, আবার স্বপ্ন দেখছে MP হবে, কিন্তু এদেরকে কে পোছে? এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে 2টো বড় রাজনৈতিক দল রয়েছে প্রধান, জামায়াতে ইসলাম এবং BNP। কিন্তু দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করুন, তিনি 3টে প্রধানের নাম বলবে,
3 নম্বরকে এনসিপি। কেন? যদি তিনি নাই বলতেন তাহলে ওই এনসিপিকে কেন রাখা হয়েছিল? ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যে বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনূস করেছিলেন সেখানে এনসিপির প্রতিনিধিরা কেন ছিল? কারণ তিনি এনসিপিকেও সমান গুরুত্ব দেন বিএনপি এবং জামায়াতের মতো, সমান গুরুত্ব দেন, অথচ সাধারণ মানুষ তাদেরকে গুরুত্ব দেয় না। আমার ভিডিওতেই কমেন্ট আসে, আমি বলেছিলাম 5% ভোট পেতে পারে, যদি ভোট হয় এনসিপি পাবে 5% ভোট। আমার ভিডিওতেই কমেন্ট এসছে যে এনসিপি 1% ভোটও পাবে না, নিজেদের ভোট পাবে কিনা সেটাই সন্দেহ, মানে নিজের পরিবারের ভোট পাবে কিনা সেটাই সন্দেহ। আর সেই কারণে তাদের জনসমর্থন একদম তলানিতে গিয়ে ঠেকছিল। হাসনাত আব্দুল্লাহ কদিন আগে যখন তাকে কেউ খুঁজে পাচ্ছিল না, মানে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছিল, সংবাদ মাধ্যমে সার্চ করে দেখতে হচ্ছিল হাসনাত আব্দুল্লাহ রিসেন্ট কি বলেছে, তখন তিনি কুমিল্লাতে গিয়ে নিজের গ্রামে ওই বাড়ি বাড়ি উঠোনেতে গিয়ে বুড়ো বুড়িদের সঙ্গে কথাবার্তা বলছিলেন এবং বলছিলেন আমাকে ভোট দেবেন, আমি এখানে দাঁড়াবো, আমি আপনাদের অনেক উন্নতি করব। বুঝতে পারছেন? এখন চলছে শুধু ভোটের খেলা, আর এই ভোটের খেলায় যদি যুদ্ধের দামামা বাজানো যায়, ভারতকে অশান্ত করানো যায়, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই তথাকথিত জুলাই বিপ্লবীদের। বুঝতে অসুবিধা হলো? যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন, প্রশ্ন করুন, যদি এরপরও আপনাদের প্রশ্ন থাকে আমি উত্তর দেব, কথা দিচ্ছি উত্তর দেব। আর এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে এই যা যা তথ্য আপনাদের দেখালাম এবং যে পর্যালোচনা করলাম তার মধ্যে যুক্তি রয়েছে, তাহলে অবশ্যই এই এপিসোডটা শেয়ার করুন, আরও বেশ কয়েকজনের কাছে এই এপিসোডটা ছড়িয়ে দিন, যাতে তারাও সত্যিটা জানতে পারে আসলে যুদ্ধ চাইছে কারা এবং কাদের লাভ, তাদেরকেও জানিয়ে দিন। তাহলে লাভ আখেরে বাংলাদেশবাসীরই হবে, ভারতের এখানে কিচ্ছু যায় আসে না। দেখতে থাকুন রণক্ষেত্র, সঙ্গে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।